শুভ দুপুর, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসে পরিবর্তন এনেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। পূর্বাভাসে বলা হয়েছে চলতি অর্থ বছরে দেশের প্রবৃদ্ধি 5.1% নেমে আসতে পারে। এর আগে 2024-25 অর্থ বছরে 6.6% অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। পাশাপাশি দেশে মূল্যস্ফীতি 2 অঙ্কে পৌঁছাতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এজন্য রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক বাণিজ্যের ধীর গতিকে দায়ী করছে সংস্থাটি। গেল জুলাই এবং আগস্টে দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বাণিজ্যে বড় ধরনের বাধার সৃষ্টি করেছে, যার জেরে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এডিবি বলছে চলতি 2024-2025 অর্থ বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.1% নেমে আসবে। অথচ এর আগে প্রতিষ্ঠানটি 6.6% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। এডিবি জানিয়েছে সাম্প্রতিক বন্যা, উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক আর্থিক অস্থিতিশীলতা দেশের সামষ্টিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এখানেই শেষ নয়, পণ্য ও জ্বালানির দাম বৃদ্ধি এবং টাকার মান কমে যাওয়ায় দেশে মূল্যস্ফীতি 2 অঙ্কে পৌঁছাতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। এডিবির মতে চলতি অর্থ বছরে প্রবৃদ্ধির এই নিম্ন গতি রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার, বিশেষ করে রাজস্ব আদায় বৃদ্ধির উদ্যোগ এবং অর্থনীতির বৈচিত্র্যকরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আসমাতুলি, নিউজ 24। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক। সংস্থাটি জানিয়েছে অর্থনৈতিক সংস্কার, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন সংস্কারে $3.5 বিলিয়ন সহায়তা দেওয়া হবে। নিউ ইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তার নেয়া নানা সংস্কার উদ্যোগকে সমর্থন করে বাংলাদেশকে এই সহায়তা দেবে বলে জানান তিনি। বৈঠকে ইউনূস তার নেয়া ব্যাপক পরিসরে যে সংস্কার শুরু করেছেন তার জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এই সমর্থনের ঘোষণা দেন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় চীন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এসব কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডক্টর ইউনূসকে চীনের জনগণের পুরনো বন্ধু উল্লেখ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডক্টর ইউনূসের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তিনি দেশের জনগণের প্রত্যাশা পূরণ করবেন এবং দেশকে ঐক্যবদ্ধ করবেন। ওয়াং ই বলেন, বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চীনের সোলার প্যানেল প্রস্তুতকারকদের ডক্টর ইউনূসের আহ্বানকে চীন গুরুত্ব দেবে। দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট নিরসনের প্রক্রিয়া আরও এক ধাপে গিয়েছে। এসব ব্যাংকে তারল্য সহায়তা দিতে বুধবার 10টি ব্যাংক বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের সাথে, যেখানে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া ঋণের টাকা ফেরতের নিশ্চয়তা দিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এদিকে সদ্য এস আলম গ্রুপ মুক্ত ইসলামী ব্যাংকের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বেশ কিছুদিন ধরেই তারল্য সংকটে ভুগছে। গেল 1.5 দশকে লুটপাটের শিকার ব্যাংকগুলো। দুর্বল এসব ব্যাংকে তারল্য সহায়তা দিতে সম্প্রতি চুক্তিও করেছে বাংলাদেশ ব্যাংক।
সংকটে থাকা ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার বিষয়ে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসেন 10 ব্যাংকের ব্যবস্থাপকরা, যেখানে আলোচনা হয় দুর্বল ব্যাংকে দেয়া ঋণের অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া নিয়ে। বৈঠকে গভর্নর আশ্বস্ত করেন ফেরত চাওয়ার 3 দিনের মধ্যেই টাকা পাবে ঋণদাতা ব্যাংক। আবার সেন্ট্রাল ব্যাংক বলেছে যে 3 দিনের মধ্যে টাকাটা চাহিয়ে মাত্র ইন্টারেস্ট সহকারে দিয়ে দেবে। এরপরে ওনারা হয়তো যাদের হয়ে গ্যারান্টি দিয়েছিলেন তাদের সেটা ওনারা, যেটা আপনার গ্যারান্টি ফরম্যাট দেখেছেন ওখানে বলা আছে কি করবেন। দুর্বল ব্যাংকগুলো নিজেদের ইচ্ছে মতো টাকা ধার নিতে পারবে না সবলদের থেকে। ঋণের পরিমাণ ও সুদহার নির্ধারণ করবে খোদ বাংলাদেশ ব্যাংক। পরিমাণের বিষয়টা সম্পূর্ণভাবে চাহিদা ভিত্তিক, তবে বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকগুলো রিসিপিয়েন্ট হবে, যারা ব্যাংক লোন গ্রহণ করবে তাদের সাথে থেকে এই পরিমাণটা কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে। এদিকে গেল 5 আগস্টের পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে সদ্য এস আলম মুক্ত হওয়া ইসলামী ব্যাংকের শেয়ার দর। অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে ডিএসইকে তদন্তের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই ব্যবসার পরিবেশ ও আস্থা এই শিরোনামে। আমরা জানি যে পরিবর্তিত এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ে এবং পোশাক খাত সহ নানা খাতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেখানে কিন্তু ব্যবসায়ীরা এক ধরনের উদ্বেগের মধ্য দিয়ে আসলে পার করছিলেন। আবার নতুন করে আমরা দেখছি যে পোশাক খাতে একটু সচল হয়েছে, সচলতা ফিরেছে। সব মিলিয়ে আসলে ব্যবসায়ীদের আস্থার জায়গা কোথায়, ব্যবসার পরিবেশের জায়গা কোথায়, তা নিয়ে আজকে সংবাদ বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে দুজন অতিথি থাকছেন। আমাদের সঙ্গে ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ এবং গবেষণা পরিচালক, BIISS, এবং একই সঙ্গে একজন উদ্যোক্তা, একজন ব্যবসায়ী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন, CEO ইউনিক গ্রুপ। আমরা স্বাগত জানাতে চাই দুজনকেই। সাখাওয়াত হোসেন এবং মাহফুজ কবির, দুজনকেই স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে আমাদের এই আয়োজনে। আমরা শুরুতেই আলোচনা করতে চাই অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির আপনার সাথে। মাহফুজ কবির, যে প্রশ্নটি রাখতে চাই যে আমরা দেখছি যে চলমান যে পরিস্থিতি, সব মিলিয়ে আসলে আমাদের অর্থনীতির যে স্বাভাবিক ছন্দ সেটি কিন্তু অনেক দিন ধরেই নেই। ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আস্থা অনাস্থা নিয়ে দোলাচল তৈরি হয়েছে। সেটি আসলে মনোযোগে যে ধরনের অগ্রাধিকার, যে ধরনের সংস্কার কার্যক্রম, ব্যবসার পরিবেশ নিয়ে আসলে আপনার একটু বিশ্লেষণ জানতে চাইবো যে সেটি আসলে বিনিয়োগের জন্য যদি বলি, সেই আস্থার জায়গাটা আমরা কতটুকু নিশ্চিত করতে পারছি এবং এটা খুব জোরালোভাবে করা উচিত কিনা। ধন্যবাদ। এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম সেগুলো মাত্র শুরু হয়েছে। এই অবস্থায় আসলে একটু সময় লাগবে। তবে আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রথম দিকে যেরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, যে বিশেষ করে যে আশুলিয়া শিল্পাঞ্চলে, সেগুলো কিন্তু আস্তে আস্তে থেমে যাচ্ছে এবং গত কয়েকদিনের যে বৈঠকগুলো হলো ত্রিপক্ষীয়, তো সেই বৈঠকগুলোতে মোটামুটি ভাবে যে শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় সবই পূরণ করা হয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সব কারখানাই প্রায় খুলেছে, কিন্তু মাত্র 9টি কারখানা এখন বন্ধ রয়েছে। আশা করি এটা খুব তাড়াতাড়ি খুলবে। তো ব্যবসার পরিবেশ কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। প্রথম দিকে যেরকম একটা আগুন হয়তো দেওয়া হচ্ছিল, এটা ক্ষোভের, জনগণের ক্ষোভের জায়গা ছিল, তো ওই সমস্ত কারণে কিন্তু যে কিছু কিছু কারখানায় আগুন দেওয়া হয়েছে, কিছু ভাঙচুর হয়েছে। আমি আশঙ্কা করছিলাম যে হয়তো আরো বেশি বিশৃঙ্খলা হতে পারে, আরো বেশি ধ্বংসযজ্ঞ হতে পারে, কিন্তু সেরকম কিন্তু অবস্থা হয়নি, যে কয়েকটা জায়গাতে মাত্র এই জিনিসগুলো হয়েছে। তো আমি মনে করি যে খুব দ্রুতই আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সব কারখানায় খুব ভালোভাবে উৎপাদনে যাবে। কিন্তু একটা বড় সমস্যা হয়েছে কি, যে সারা পৃথিবী জুড়ে কিন্তু এই খবরগুলো এসছে এবং অনেক সময় দেখা গেছে যে বায়াররাও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আছেন এবং তারাও তাদের দিক থেকে হয়তো কিছু কিছু অর্ডার বাংলাদেশ থেকে অন্য দেশে নিয়ে গেছেন। কিন্তু আমি মনে করি যে এটা সাময়িক। তো সরকারের দিক থেকে একটা ইতিবাচক বার্তা রয়েছে। সারা পৃথিবীর যারা বায়ার রয়েছেন, যারা বাংলাদেশের সাথে ব্যবসা করেন, তাদের সাথে কিন্তু ভালো আলোচনা হচ্ছে। এবং যেহেতু বড় যে সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে যে বিশ্ব ব্যাংক, ADB, IMF, তারা বাংলাদেশের পাশে যেহেতু রয়েছে, এবং যে সমস্ত শক্তিশালী অর্থনীতিগুলো রয়েছে, বিশেষ করে যে চায়নার কথা আমি বলবো, যে তারাও কিন্তু বাংলাদেশের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক হয়েছেন। তো আমি মনে করি যে এটা যে সাময়িক এবং পরিস্থিতি সামনের দিকে আরেকটু ভালো হবে এবং বাংলাদেশের যে শিল্প বাণিজ্য সেগুলো আবার ঘুরে দাঁড়াবে। জি, অনেক ধন্যবাদ মাহফুজ কবির, আপনি একেবারে সুনির্দিষ্ট করে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন, রয়েছেন ইউনিক গ্রুপের CEO। আমরা সাখাওয়াত হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। সাখাওয়াত হোসেন, যে বিষয়টি জানতে চাইবো আপনার কাছে, সব মিলিয়ে আসলে ব্যবসার পরিবেশ এবং আস্থা, সেই জায়গা থেকে যদি বলেন একজন ব্যবসায়ী হিসেবে সেটি কি মনে করছেন, যে সেটি কি একটু একটু করে আপনারা স্বাভাবিক দিকে যেতে পারছেন কিনা ব্যবসার কার্যপরিধি? সাখাওয়াত হোসেন।
থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ব্যবসার পরিবেশ 5 তারিখের পর যেরকম হয়েছিল, তারপরে কিছুটা এখন ঠিকের দিকে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে একটা কথা বলতে চাই, বাংলাদেশে যারা ইনভেস্টর এবং যারা এই দেশের ব্যবসায়ী, হয়েছে কি 5 তারিখের পরে যত মামলা মোকদ্দমা ইত্যাদি হচ্ছে, আননেসেসারিলি অনেক বড় বড় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হচ্ছে। এখন 80% ব্যবসায়ী হয় বিদেশে চলে গেছে, নইলে তারা টাকা দিয়ে আছে দেশে। আজকে এই যে গার্মেন্ট শিল্পের কথা আপনি বলছেন, গার্মেন্টসের ব্যবসায়ীরা যদি প্রেজেন্ট থাকতো এখানে, তারা যদি কথা বলতে পারতো এবং তাদের যদি সেই স্কোপটা করে দিত, তাহলে কিন্তু এত প্রবলেম হতো না। এখন ব্যবসায়ীদেরকে যদি এভাবে মামলার মধ্যে ঢোকানো হয়, মিথ্যা মামলা, এবং মিথ্যাভাবে তাদেরকে হয়রানি স্বীকার করা হয়, তাহলে কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান চলবে না, হেন্স আমাদের টোটাল ইকোনমি কলাপস করবে। তো এই উপলক্ষে আমি একটা কথা বলতে চাই যে সরকার যেসব উদ্যোগ নিচ্ছেন, তার মধ্যে একটা উদ্যোগ নিয়েছেন যে তারা একটা সার্কুলেশন দিয়েছেন যে ব্যবসায়ীদেরকে যারা অন্যায় বা দোষের সাথে সংশ্লিষ্ট না, তাদেরকে মামলা থেকে সরানোর জন্য। কিন্তু এই বিষয়টাকে ইফেক্টিভলি খুব দ্রুত কুইকলি করতে হবে এবং সরকারকে জরুরি ভিত্তিতে এই ব্যবস্থা নিতে হবে। যেসব ব্যবসায়ীরা টাকা পাচার করা বা সরকারের সাথে থেকে পাবলিক মানিকে তসরুপ করা বা কোন প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তারা নষ্ট করেছে, এরকম কোন এভিডেন্স যদি না থাকে, তাহলে আমি মনে করি ব্যবসায়ীদেরকে এখানে কোন প্রকারের সমস্যার মধ্যে না রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির সামনের দিকে আগে নিয়ে যাওয়ার জন্য কাজ করা উচিত। এবং আরেকটা কথা আমি এই সঙ্গে বলি, আমাদের এখন সবচেয়ে জরুরি কি? জরুরি হলো ফরেন রেমিটেন্স ইনকাম করা। তো আমরা যদি যেসব রপ্তানি শিল্প আছে, এই শিল্পের মধ্যে গার্মেন্টস যেরকম আছে, হসপিটালিটি শিল্প আছে, আমাদের মালিকানাধীন হোটেল ওয়েস্টিন আছে, সেরাটন আছে এবং অন্যান্য 5 স্টার হোটেল যারা বাংলাদেশে। আপনি দেখেন এই পরিস্থিতিতে বিদেশি কোনো টুরিস্ট বাংলাদেশে নেই, এবং সেখানে যেসব দেশ এমবার্গো দিয়েছে, সেসব দেশরা এখন এমবার্গো থেকে আস্তে আস্তে আমাদেরকে সরাচ্ছেন। ধরেন আমেরিকা এখন এমবার্গো উঠিয়ে নিয়েছেন, যার ফলে কিছু বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়ী দেশে আসছেন। তো এটা দ্রুত বেগে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে যেসব রপ্তানি শিল্পের সাথে সরাসরি যারা জড়িত, যেসব ব্যবসায়ীরা এবং অন্যান্য ব্যবসায়ীদেরকে, তাদেরকে আস্থাশীল একটা পরিবেশ দেয়। তাহলে কি করতে হবে? তাদেরকে যেসব মিথ্যা মামলা এবং হয়রানি মামলা, এগুলো থেকে তাদেরকে দ্রুত বেগে সমাধান করতে হবে। তাদেরকে দেশে এনে তাদের সাথে ডিসকাশন করে ব্যবসার পরিবেশকে সামনের দিকে আগে করতে হবে। এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস করতে হবে যে তাদের যে এমপ্লয়িরা আছেন, এমপ্লয়িরা যেন কনফিডেন্সে থাকে, তারা যেন দিক ছুটাছুটি না করেন যে আমার স্যালারি হবে কিনা, আমি স্যালারি পাবো কিনা, কারণ তারা দেখেছে যে একটা আস্থাহীন পরিবেশের সৃষ্টি এখানে হতে পারে। তো সবকিছু নিয়ে সরকারের উদ্যোগটাকে ইফেক্টিভলি করা, আমরা সরকারের উদ্যোগ দেখছি, কিন্তু সেটা খুব স্লো। এই স্লো উদ্যোগ নিয়ে এই ফাস্ট ইকোনমিকে আপনি ধরে রাখতে পারবেন না। বাংলাদেশের ইকোনমি ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ইকোনমি, এবং সেই ইকোনমিকে আপনাকে ধরে রাখতে হলে এই স্লো ডিসিশন নিতে হবে না, সেখানে শক্ত ডিসিশন নিতে হবে। ফাস্ট ডিসিশন নিয়ে দেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি আরো ভালো করতে হবে। থ্যাংক ইউ। জি, শাকওয়াত হোসেন, আপনি অনেকগুলো বিষয় বলেছেন। আমরা জানি যে আগামীকাল পর্যটন দিবস, বিশ্ব পর্যটন দিবস, ট্যুরিজম ডে, এবং এই সময়গুলোতে আসলে আমরা দেখতে পাই যে বিদেশি পর্যটকদের আনাগোনা থাকে। এখন তো নতুন একটা পরিস্থিতি, সব মিলিয়ে আসলে শুধুমাত্র পর্যটন শিল্প নয়, আপনি বিনিয়োগের কথা বলছিলেন। আমরা যদি বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে চাই, বাড়াতে চাই, অভ্যন্তরীণ বিনিয়োগ বলি, বৈদেশিক বিনিয়োগ বলি, সেক্ষেত্রে কোন বিষয়গুলোকে এখন আসলে জরুরিভাবে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন? জি, থ্যাংক ইউ। জরুরি ভিত্তিতে একটা বিষয় সরকারকে সবার আগে করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। আমাদের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, এটা বিগত দিনের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে ভালনারেবল। এখানে আমাদের ডোমেস্টিক ট্রাভেলার্সরা বা আমরা যারা দেশে বসবাস করি, আমরা এখনো কনফিডেন্ট হতে পারিনি এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করতে হবে। 2 নম্বর হলো, আপনি খেয়াল করে দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা পার্ট হলো ট্রাফিক পুলিশ। আপনি যদি ঢাকাতে খেয়াল করেন যে ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে এবং ট্রাফিক পুলিশের লেস পুলিশিং এর কারণে এখানে হিউজ ট্রাফিক হচ্ছে, যেই কারণে কর্মঘণ্টা এবং আপনার এনার্জি নষ্ট হচ্ছে। সেটাকে সরকারকে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। এখানে যদি দরকার হয় নতুন কমিউনিটি পুলিশ সিস্টেম অথবা নতুন স্টুডেন্ট এবং যারা বেকার আছে তাদের মধ্য থেকে জরুরি ভিত্তিতে কিছু নিয়োগ করে ট্রাফিক পুলিশিংকে ঠিক করতে হবে। 3 নম্বর হলো, যারা এই দেশের উদ্যোক্তা, সত্যিকারের যারা এই দেশকে সাপোর্ট করেছেন, এই দেশের উদ্যোক্তা যারা বিদেশে একটা টাকাও পাচার করেননি বা যারা এই দেশের কোনো অর্থনৈতিক অবদানের সাথে কোনো প্রকার বিরূপ কোনো কিছু করেননি, তাদের সাথে জরুরি ভিত্তিতে বসতে হবে। শুধুমাত্র
তাদের সাথে বসলেই করে সরকারকে একটা কর্ম চাঞ্চল্যের মধ্যে সরকার চলে আসবে। সেক্ষেত্রে সরকার তাদের সাথে যখন বসবেন তখন তাদের যে কি লাগবে, তাদের যেমন 3টা জিনিস লাগবে। ইনসেন্টিভাইজ লাগবে, যেমন ধরেন বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে প্রায়, কারণ সেখানে তার উৎপাদন বন্ধ, রপ্তানি বন্ধ এবং বিনিয়োগের যে টাকা, তার ক্যাপিটাল শেষ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে স্যালারিটা চালিয়ে রাখার জন্য সরকারকে জিরো ইন্টারেস্ট বা মিনিমাম ইন্টারেস্টে কিছু টাকা দিয়ে ইনসেন্টিভাইজ করতে হবে। কোভিড এর মধ্যে যেটা করেছিলেন সেটাকে আবার সরকার ফেরত নিয়ে নেবেন, এটা একটা। 2 নম্বর হলো প্রত্যেকটা গার্মেন্ট শিল্প থেকে আরম্ভ করে প্রত্যেকটা সিআইটি প্রতিষ্ঠান, যেগুলো কমার্শিয়ালি ইম্পর্টেন্ট অর্গানাইজেশন যারা, তাদের প্রত্যেক জায়গাকে আইনের নিরাপত্তা দিতে হবে। এখানে ওই সোশ্যাল মব বা একটা সাধারণ জনগণের যে মতগুলো হয়, এগুলোকে আইনের মাধ্যমে সমাধান করতে হবে। কেউ যদি বেআইনি কোনো কাজও করে থাকে বা কোনো ব্যবসায়ী যদি কোনো প্রকার খারাপ কিছু করে থাকে, সেটা আইনের মাধ্যমে সমাধান হওয়া উচিত। তার প্রতিষ্ঠানে অথবা তার যে কোনো কর্মসংস্থানের যেখানে সৃষ্টি করেছেন তিনি, সেখানে কোনো প্রকারের অন্যায় কাজ করা, এটা থেকে বিরত থাকলে আমি মনে করি জরুরি ভিত্তিতে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হলে ব্যবসায়ীদেরকে ফেরত আনতে হবে। আমি আবারও বলি, তাদের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে, মিথ্যা মামলা, এগুলোকে শেষ করতে হবে, এগুলো থেকে সরে আসতে হবে সরকারকে। এবং আমি জানি সরকার এগুলো পছন্দ করছেন না, এগুলো হয়তো অনেকে অতি উৎসাহী হয়ে করছেন, সেটাকে দ্রুত ভেঙে সরকারকে সিদ্ধান্ত নিয়ে ওখান থেকে সরে আসতে হবে, তাহলে মানুষজন আবারও বিনিয়োগ করবে। আমি আরেকবার বলেছি যে 80% ব্যবসায়ী হয় বিদেশে চলে গেছেন, নাইলে পলাতক আছেন। এটা তো একটা কেমন টোটাল ইকোনমি কলাপস করবে। তো সুতরাং আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার, উনি একজন ব্যবসায়ী এবং উনি জানেন ব্যবসায়ীদের কি দুঃখ, এবং সেই ব্যবসায়ীদেরকে উনি, আমরা মনে করি, ব্যবসা বান্ধব একটা পরিবেশ খুব দ্রুত ভেঙে দিবেন এবং দিলে পরে আমাদের টোটাল ইকোনমি একটা বুস্ট আপ করবে। থ্যাংক ইউ। জি, স্বাগত হোসেন, অনেক ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে ডক্টর মাহফুজ কবির রয়েছেন, অর্থনীতিবিদ। মাহফুজ কবির, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের আসলে সব মিলিয়ে নতুন বাংলাদেশ, নতুন আকাঙ্ক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে আমাদের আসলে কোন বিষয়গুলোকে এখন অগ্রাধিকার দেওয়া উচিত, যেটি নিয়ে আসলে স্বাগত হোসেনও বলছিলেন? হ্যাঁ, এখানে আসলে দুটো জায়গাতে আমাদের কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে যে এই মুহূর্তে ব্যবসার খরচ কিন্তু অনেক বেশি, মানে এই যে নীতি সুদের হার কিন্তু আরেক দফা বাড়ানো হলো, এবং এতে করে প্রত্যেকটা জায়গাতে, বিশেষ করে যে কৃষিতে যেমন 12.55% ছিল ঋণের সুদের হার, সেটা কিন্তু বেড়ে যাবে। আবার শিল্প খাতে 15.5%, সেবাতে বা রিয়েল এস্টেটে সেখানে আরো বেশি। তো এখন এই যে অবস্থা, এই ঋণের সুদের হারটা কিভাবে একটু যৌক্তিক পর্যায়ে কমিয়ে নিয়ে আসা যায়, সেটা জন্য চিন্তা করতে হবে। এবং ব্যবসার অন্যান্য যে খরচগুলো রয়েছে, যেগুলো নিয়ে আমরা অনেকদিন ধরে বলছি যে সিঙ্গেল উইন্ডো এখানে নেই, বিভিন্ন জায়গাতে হয়রানি যেগুলো হয়, যে অন্তত 60-70টা জায়গা থেকে সার্টিফিকেট নিতে হয়, এখন এগুলো নিয়ে কথা হচ্ছে কিন্তু খুব একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না। তো এইগুলো কমাতে হবে। আর তৃতীয় যে বিষয়টি, যেটি এখন এটা সবথেকে চিন্তার বিষয়, সেটা হলো যে সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে বা হয়রানিমূলক মামলা রয়েছে, সেগুলো কিভাবে মিটিগেট করা যায়। তার কারণ অনেকের মধ্যে ক্ষোভ আছে, এটা তো সত্য যে এই ক্ষোভের কারণে কিন্তু অনেকে মামলা দিচ্ছেন, অনেকে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী রয়েছেন বা হয়তো রাজনৈতিকভাবে হয়তো বিভিন্ন ভাবে চিন্তা করছিলেন। তো সেই বিষয়গুলো কিন্তু এখন আসছে, কিন্তু আমি মনে করি যে এটা সাময়িক, এবং পুরো সবগুলো মামলায় কিন্তু পর্যালোচনা করা হচ্ছে, এবং বিষয়টা এমন নয় যে সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমি মনে করি যে এই পুরো বিষয়টাকে আরেকটু খুব দ্রুততার সাথে যদি বিবেচনা করা হয় সরকারের দিক থেকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ব্যবসায়ীরা আরেকটু আস্থা পাবেন, এবং তারপরে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। তবে সরকারের দিক থেকে একটা ইতিবাচক বার্তা কিন্তু আছে গ্লোবাল কমিউনিটিতে, যে না, নতুন বাংলাদেশকে নতুন করে তৈরি করা হচ্ছে, প্রাতিষ্ঠানিক সংস্কার হচ্ছে, তো কিছুটা সময় লাগবে। আর আরেকটা যেটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো যে অনেক পুলিশ কিন্তু জয়েন করেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কিন্তু কিছুটা নাজুক। অনেকের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, সেগুলো উদ্ধার করতে গিয়ে সেনা কর্মকর্তার প্রাণও গেছে। কিন্তু তো সব মিলে কিন্তু এখন একটু ভোলাটাইল সিচুয়েশন আছে, কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে, এবং সবাইকে আসলে ধৈর্য ধরতে হবে। ব্যবসায়ীরা তো সমাজের একটা বড় অংশ, এবং তারা অর্থনীতিতে বিরাট ভাবে কন্ট্রিবিউট করছেন, অর্থনীতি চালাচ্ছেন তারাই। তো সুতরাং তাদেরও কিভাবে একটু পজিটিভলি কমিউনিকেট করতে হবে সরকারের সঙ্গে, সেই কৌশলটাও ঠিক করতে হবে। এইভাবে করে আমরা সবাই মিলে যেন পরিস্থিতির উন্নতির জন্য চেষ্টা করি, বলে আমি মনে করি যে পরিস্থিতি একটু ভালো হবে। জি, মাহফুজ কবির, অনেক ধন্যবাদ। বিশেষ করে আপনি যে এই যে উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক মামলা, সেগুলো আসলে ব্যবসা ক্ষেত্রে অস্থিরতাই তৈরি করছে। আপনি যেটি বলছিলেন, আসলে সেই জায়গাগুলো নিয়ে বোধহয় আমাদেরকে আরও বেশি ভাবতে হবে। মাহফুজ কবির, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শাখাওয়াত হোসেন আরেকবার আসতে চাই আপনার কাছে, ইউনিক গ্রুপের সিইও। শাখাওয়াত হোসেন, ব্যবসা পরিচালনা করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জের মধ্যে আসলে এই সময়টাতে পড়ছেন? আগে যেমন হয়রানি হতো, ভ্যাট ট্যাক্স নিয়ে নানা রকম হয়রানি, আমরা তো জানি যে এখন একটা নতুন বাংলাদেশ, সেখানে এই হয়রানিগুলো
তুলনামূলকভাবে কমে আসার আশা করছেন কিনা এবং সেটি আসলে কোনো সুফল পাচ্ছেন কিনা? জি, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি নতুন বাংলাদেশ আমরা এটা বলছি, নতুন বাংলাদেশের যে নতুনত্ব এবং নতুন যে কাজগুলো হওয়া, সেটা কিন্তু আসলে ওইভাবে আমরা দৃশ্যমান পাচ্ছি না। যেমন ধরেন ব্যাড ট্যাক্সের হয়রানির যে কথাটা বলছেন, সেটা এখন কত আমরা দেখছি না, কিন্তু ওইভাবে কিছু কিছু জিনিস আছে। আমি আপনাকে যদি বলি আমাদের হসপিটালিটি বিজনেসের কথা বলি, এখানে যেমন ধরেন অ্যালকোহলিক বেভারেজ একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট, তো সেখানে দেখা যায় যে যারা অ্যালকোহল কনজাম্পশন করে তাদেরও একটা লাইসেন্স থাকতে হবে। তো এখন আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের মানুষকে অ্যালকোহলের কনজাম্পশনের জন্য লাইসেন্স করা, এটা কতজন জানে? এবং গভর্নমেন্ট এটা বিভিন্ন প্রতিষ্ঠানকে বলে যে তোমরা অ্যালকোহলের লাইসেন্সের লোকের কাছে শুধু অ্যালকোহল সেল করবে, হুইচ ইজ ভেরি গুড। কিন্তু আপনি এই আইনটা কতটা কঠিন এবং জটিল, এবং এটা আইনের একটা মার্কেট থেকে যায়, সেখানে সবসময় একটা স্কোপ থেকে যায় যে আপনার নার্কোটিক্স যখন তখন যে কোনো প্রতিষ্ঠানকে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। যাই হোক, সরকারের যে অর্গানাইজেশন গুলো আছে, আমি মনে করি নার্কোটিক্স কন্ট্রোল একটা ইম্পর্টেন্ট এরিয়া অফ হোম মিনিস্ট্রি, সেখানে গভর্নমেন্টকে ফিল্ড এক্সপার্ট থেকে কাউকে ওখানে তাদের একটা অ্যাডভাইজিং কমিটি আছে, সেই কমিটিতে নিতে হবে, এবং সেখানে নার্কোটিক্স কন্ট্রোল কিভাবে করতে হয় সেটা ফিল্ড এক্সপার্ট যারা, তারা কিন্তু আরো ভালো অ্যাডভাইস করতে পারবে গভর্নমেন্টকে। যেমন ধরেন আমার যদি $1 একটা অ্যালকোহল বিয়ার আমি বিদেশ থেকে আমদানি করি, তখন সেটা আমদানি শুল্ক প্রায় 500% দিতে হবে। সে 500% দিয়ে যখন এটা গোডাউনে আসে, সেখান থেকে আপনাকে এটা ডিসপাস করা পর্যন্ত $8 $10 হয়ে যায় ট্যাক্স। তো এটা বিক্রি করা খুবই কঠিন হয়ে যায়। তাই বলবো গভর্নমেন্টকে আমদানি নির্ভরতা থেকে দূরে সরে আসা এবং ব্যাড ট্যাক্সের ব্যাপারে শিথিল করলে এই বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আরো ভালো করবে, এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে যে কোনো হয়রানি করা, এটা ব্যাড হোক, ট্যাক্স হোক, সাপ্লিমেন্টারি ডিউটি হোক, সিটি ট্যাক্স হোক, যে কোনো প্রকার ট্যাক্সের নাম করে কোনো প্রকার হয়রানি না করে তাদেরকে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে জরুরি ভিত্তিতে সফটওয়্যার হোক, ডিভাইস হোক, সিস্টেমের মধ্যে টোটাল জিনিসটা খানা সিস্টেমের মধ্যে আনলে পরে দেখবেন যে একটা পরিবেশটাও ঠিক হবে, এবং কোনো কেউ চুরিও করতে পারবে না, এবং গভর্নমেন্ট অফিসাররাও এত হয়রানি কাউকে করতে পারবে না। সুতরাং সিস্টেম ডেভেলপমেন্ট করতে হবে, টেকনোলজির দিকে আমাদেরকে যেতে হবে। তো আধুনিক যুগ, এটা আধুনিক যুগের টেকনোলজির দিকে গেলে আমাদের সবচেয়ে ভালো ব্যবসা প্রতিষ্ঠানগুলো করতে পারবে, এবং গভর্নমেন্টের এজেন্সিগুলো আর কোনো খারাপ কিছু করতে পারবে না। জি, অসংখ্য ধন্যবাদ জানাই স্বাগত হোসেন। আমরা আশা করব যে নতুন বাংলাদেশ, নতুন সরকার নিশ্চয়ই নতুন করে ব্যবসায়ীদের জন্য যে পরিবেশ আসলে আস্থা যেটি আসলে নিশ্চিত করা প্রয়োজন সেটি নিয়ে কাজ করবেন এবং করছেনও। সেক্ষেত্রে ব্যবসায়ীদেরকেও তারা ধৈর্য ধরবার আহ্বান জানিয়েছেন। আমরা আশা করব এই পরিবর্তন আসলে আসবে। আপনার স্বাগত হোসেন, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। একই সঙ্গে ডক্টর মাহফুজ কবিরকেও আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত ছিলেন, কথা বলছিলেন ব্যবসার পরিবেশ আস্থা নিয়ে। বিজনেস আওয়ারের সময় হলে একটা বিরতি নিবার, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। সিগারেটের উপর কার্যকর কর আরোপের ব্যাপারে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেখতে হবে। তবে কর আরোপের পাশাপাশি পণ্যটির উপর এমনভাবে নির্ভরতা কমাতে হবে যেন এর ব্যবহার কমে যায়। সকালে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিগারেটে কার্যকর কর আরোপ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ে আয়োজিত সেমিনারে তিনি বলেন, দেশে সিগারেটের উপর কর আরোপ প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। এই কর আরোপ বিশ্বের অন্যান্য দেশের মতো নির্দিষ্টকরণ করার পাশাপাশি কর্পোরেট ট্যাক্স বাড়ানোর দিকেও মনোযোগ দেওয়া যেতে পারে। ডক্টর মোস্তাফিজ পরামর্শ দেন, রাজস্ব প্রভাবের কথা বিবেচনায় নিয়ে ধীরে ধীরে সিগারেটের দাম এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন ব্যবহারকারীরা নিরুৎসাহিত হয়। পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক দাবির প্রেক্ষিতে আন্দোলন করতে পারলে সিগারেট মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করেন সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারা। আরেকটা হলো কর্পোরেট ট্যাক্স, যেটা সেটাও কিন্তু আলোচনায় এসেছে যে কর্পোরেট ট্যাক্স এখন 45% আছে, এটার সাথে 2.5% সারচার্জ আছে, তাই তো? তো এটাকে কিন্তু আমরা আরো বাড়াতে পারি। এই সিন ট্যাক্সের কথা বলা হয়েছে, তো এটা তো আমরা যেহেতু কর্পোরেট ট্যাক্স আমাদের 45% আছে, অন্যান্য কর্পোরেট ট্যাক্সেশনের মতোই মোবাইল ফোন টোন ইত্যাদি, সো এটাকে কিন্তু আমরা আরো বাড়াতে পারি।
দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের খবর। গতকালকে উত্থানের পর আজকে কিন্তু বড় ধরনের দরপতন হয়েছে পুঁজিবাজারে। চলুন দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে সবশেষ পরিস্থিতি আপনাদেরকে যদি জানা যে 100 পয়েন্টেরও বেশি, অর্থাৎ ডিএসসির প্রধান সূচক আজকে কিন্তু 116 পয়েন্ট বেলা 1:30 নাগাদ আমরা দেখতে পাচ্ছি কমে গেছে। 116 পয়েন্ট পতন হয়ে অবস্থান করছে 5620 পয়েন্ট এবং 38 পয়েন্ট কমে গেছে সরিয়া সূচক। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচক, সেটিও কিন্তু আজকে এরই মধ্যে 33 পয়েন্ট কমে অবস্থান করছে 2061 পয়েন্টে। এবং লেনদেনও আজকে বেশ ভাটা দেখতে পাচ্ছি। 386 কোটি টাকার এখন পর্যন্ত লেনদেন হয়েছে এবং মাত্র 62টি শেয়ারের দর আজকে বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। 3 শতাধিক শেয়ারের দর পতন হয়েছে, 305টি শেয়ারের দর আজকে কমেছে, 28টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। তো সব মিলিয়ে আজকে কিন্তু ব্যাপক ধরনের পরিবর্তন, অর্থাৎ ব্যাপক ধরনের দরপতন আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে। পুঁজিবাজারের পরে এবার মুদ্রাবাজার পরিস্থিতি জানাবো আপনাদেরকে। প্রধান মুদ্রার বিনিময় মূল্য শুরুতে মার্কিন ডলার সোনালী ব্যাংকের সূত্র ধরে আপনাদেরকে জানাচ্ছে আজকে সোনালী ব্যাংকে 119 টাকায় কেনা হচ্ছে, 120 টাকায় বিক্রি করা হচ্ছে। খোলা বাজারে আরও কিছুটা বেশি, ইউরো 127 টাকায় কেনা হচ্ছে, 132 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ড 148 টাকায় কেনা হচ্ছে, 154 টাকায় বিক্রি হচ্ছে। চীনা ইউয়ান 15 টাকায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়াল রয়েছে 31 টাকা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 32 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 1 টাকা 45 পয়সা। মুদ্রার পরে এবার আমরা স্বর্ণের দর দেখে নেব। স্বর্ণের বাজার রেকর্ড পরিমাণ বাড়ছে, আমরা হু করে বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত বেড়েই চলছে। যেটি 1,33,000 ছিল, এখন দেখতে পাচ্ছি 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম কিন্তু 1,38,000 টাকা, অর্থাৎ 1.5 লাখের পথে কিন্তু হাঁটছে। 21 ক্যারেটের স্বর্ণের দাম 1,32,000 টাকা ভরি, 18 ক্যারেটের স্বর্ণের দাম 1,13,491 টাকা ভরি এবং সনাতন স্বর্ণের দাম সেটিও এখন 1 ভরির দাম 93,000 টাকা। এরপর রূপার দাম দেখে নেব। রূপার বাজার অপরিবর্তিত রয়েছে অনেকদিন ধরেই। 22 ক্যারেটের সবথেকে ভালো মানের যে রূপা, সেটি প্রতি ভরি 2,098 টাকা। 21 ক্যারেটের রূপা 2,005 টাকা, 18 ক্যারেটের রূপার দাম পড়বে 1,714 টাকা আর সনাতন রূপার দাম পড়বে 1,282 টাকা। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতির। ফিরবো বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চলতি বছর বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি 3.2% হবে। আগামী বছরও প্রবৃদ্ধি 3.2%ই থাকবে। বুধবার অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD। গেল মে মাসের দেয়া পূর্বাভাসে চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি 3.1% হওয়ার কথা জানিয়েছিল তারা। তাদের প্রতিবেদন অনুযায়ী 2.6% প্রবৃদ্ধি হবে যুক্তরাষ্ট্রের। আগামী বছর তাদের জিডিপি প্রবৃদ্ধির মাত্রা কমে 1.6% দাঁড়াবে। G7 জোটের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরই প্রবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। গেল বছরের তুলনায় চলতি বছর বিশ্বের বেশিরভাগ দেশে মূল্যস্ফীতি কমে এসেছে বলে জানিয়েছে OECD। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।